বিনীত আহ্বান জানাচ্ছি আমাদের কাঞ্চন নিপুণ পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমাদের সবার প্রিয় নিপুণ আপাকে কিছু বলেন। আজকে আমি আপনাদের আলোয় আলোকিত এবং আমি অনেকগুলি আলোকিত মানুষের পাশে বসে আরো বেশি আলোকিত হয়েছি। আমার পাশে আছেন আমাদের শ্রদ্ধেয় কাঞ্চন ভাই, আছেন নতুন আপা এবং আছেন রিয়াজ ভাই এবং আমাদের প্রডিউসাররা ফাইটারের সবাই আমাদের সাথে আছেন। সেই আলোয় কিন্তু আজকে আমি আরো বেশি আলোকিত। এখন আসি যে আমি কেন ইলেকশনে এসেছি। আপনি ইউটিউব থেকে নিচে করেন, আপনি নিজে একটু নিচে হন। হ্যাঁ, একটু নিচে হন। কিছু করার নাই। না, উনি না, আপনার পাশে। সমস্যা না রেখে সরকার হচ্ছে না। আমি কি বলবো? আজও কথা বলছেন কিছু করার নাই। বাইরে একটা বক্তব্য দিতেছে, আপনারা এমন কেন করতেছেন? আমি এই জায়গা তো অন্য নিচেই তো আমি তো নিচে লইছেই ফালতু কথা কার আমি কিছু করার নাই দাঁড়াই বুঝলাম না তো আবার কি কন্টিনিউ করেন। আচ্ছা, মাথাটা একটু নিচে করলে অসুবিধা নেই, সবাই যেন কিভাবে দাঁড়াই থাকবো। আমাদের আরেকটা ভাই যদি উপকৃত হয়। এবারকে আমি বলবো এখন আমি আসি আমি কেন ইলেকশনে এসেছি, কেন আমি চলচ্চিত্র শিল্পী সমিতির ইলেকশন করার জন্য এসেছি। অনেক বছর আসলে যেটা হয়েছে চলচ্চিত্র থেকে আমি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু। এখন এসে চলচ্চিত্র যেখানে দাঁড়িয়েছে আমার মনে হচ্ছে এটা একটা ক্রান্তি লগ্ন আমরা পার করছি। সেখান থেকে আসলে আজকে আমার পাশে যারা, আমি একা কিন্তু কিছুই করিনি, আমার পাশে যে রিয়াজ ভাই বসে আছে, সাইমন, ইমন, নীরব, এরা সবাই কিন্তু আমার এক একজন সোলজার। এই সোলজারাই আমাকে আজকে আসলে এখানে নিয়ে এসেছে, আমাকে আগিয়ে নিয়ে এসেছে। এবং আমাদের সাথে ফেরদৌস ভাইও আছেন, ফেরদৌস ভাই আজকে আসতে পারেনি, আমাদের ফেরদৌস ভাইও থাকবেন একটু পরেই। কাঞ্চন ভাই সবার নাম বলবেন। আর কাঞ্চন ভাইয়ের ব্যাপারে আমি এটাই বলবো যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ যে আপনি এই সময়ে এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন। এবং আমার শুভকামনা রইল আমার যারা এই মুহূর্তে আছেন, মিশা ভাই এবং জায়েদ খানের জন্য, ওনাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা। আসলে এটা সামান্য একটা ইলেকশন, যখন ইলেকশন শেষ হয়ে যাবে আমরা সবাই কিন্তু এক জায়গার মানুষ। এই ইলেকশনটা নিয়ে দয়া করে কথা বলা, মুখ দেখা দেখি করা, এগুলি বন্ধ করে দিবেন না। ওখানে আমাদের অনেক প্রিয় মানুষরাও আছেন যারা ইলেকশন করছেন। তো এটা জাস্ট একটা সামান্য ইলেকশন। সেই ইলেকশনটা হলো এটা, এখানে কেউ দুটো গ্রুপ করতে হয়, কেউ জিতবে কেউ হারবে। আমি জানি না আমরা কি করব, কিন্তু কি করব কি করতে পারবো সেগুলি আসলে আমি বলবো না। আপনাদের সামনে আমি শুধু একটাই কথা দিব, যদি আমার প্যানেল আসে, আমরা যদি আসতে পারি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এফডিসিতে নিয়ে আসব। উনি ছাড়া, মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া এফডিসি কে বাঁচানো এখন সম্ভব না। আমি আপনাদের সামনে আর কিছু বলতে চাই না, আমি শুধু এতটুকুই বলবো, যদি আমরা আসতে পারি আমরা ওনাকে নিয়ে আসব, ওনাকে সচক্ষে দেখাবো ওনার বাবার হাতে গড়া এই এফডিসি কি অবস্থায় আছে। আমাদের 3-4 ফ্লোর সবকিছু ভেঙে গেছে। আমার মনে হয় উনি যদি একবার এখানে আসেন এই এফডিসির চেহারা পাল্টিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।
লিখুন আপাকে আমাদের আসলে আগামী 28 তারিখ নির্বাচনকে কেন্দ্র করে যে তফসিল হবে সেখানে তফসিলের মাধ্যমে আমাদের যে নির্বাচনী ইশতেহার সবগুলো আমরা প্রকাশ করবো। আমরা নির্বাচিত হলে বা কাঞ্চন নিপুণ পরিষদ নির্বাচিত হলে আমরা কি কি কাজ করতে চাই বা কি কাজ করতে পারি। এখন আপনাদের সামনে কাঞ্চন নিপুণ পরিষদের যিনি সভাপতি কেন্দ্রের আমাদের সকলের প্রিয় 21 পদকপ্রাপ্ত এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার আমাদের কিশোরগঞ্জের গর্ব সারা বাংলাদেশের গর্ব ইলিয়াস কাঞ্চন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে ক্ষমা চাচ্ছি, আপনাদের সময় আমরা কিছুটা নষ্ট করেছি, খুব পারফেক্ট সময়ে শুরু করতে পারি না, আপনারা কষ্ট করেছেন। আমি এর জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আশা করি আপনারা ক্ষমা করবেন। আজকে কাঞ্চন নিপুণ পরিষদের সঙ্গে যারা যুক্ত আছেন, আমার নায়িকা আমার বাঁ পাশে আছেন হৃদয়ের কাছে, বাঁ পাশে হৃদয়, আমার ডান পাশে আমার ছোট ভাই আছে। আমি প্রযোজক হিসাবে তাকে আমার ছবিতে নিয়ে একসঙ্গে কাজ করেছি। আমার খসরু ভাই, আমাদের শামসুল আলম ভাই আছেন, আমার ফাইটার আরমান, অনেক ছবিতে গান আছে, আমার আছে, ইমন আছে, ছোট ভাই আছে, সকলেই ও বাইরেও আমাদের অনেকে আছেন। সবচেয়ে বড় জিনিস হলো যে আপনারা এসেছেন, আপনারা আপনাদের ভালোবাসা নিয়ে এত ভালোবাসা নিয়ে এসেছেন যে আমি এখানে জায়গায় দিতে পারছি না, কষ্ট দিচ্ছি, তারপরে আপনারা এসেছেন। তো সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনারা যেরকম ভালোবাসা নিয়ে এসেছেন, আমারও ভালোবাসা আপনাদের সকলের জন্য আমার ভালোবাসা। আপনারা জানেন যে এরকম ভাবে আমি যখন নিরাপদ সড়কে আন্দোলন শুরু করি, আমাকে যখন একজন সাংবাদিক বলেছিল, তারপর আমি 15 দিন চিন্তা করেছিলাম, আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলি। এবারও যখন এই নিপুণ, এই রিয়াজ, এরা যখন ফেরদৌস, আমার খসরু ভাই, শামসুল আলম ভাই, ওনারা যখন আসছেন, এবারও কিন্তু 10 দিন আমি ওদেরকে বলেছি যে আমি এখন কিছু বলবো না। 10 দিন পরে দিয়ে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমি আসবো, এবং যে কারণের জন্য আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। যারা শিল্পী সমিতিতে ছিল তাদেরকে ধন্যবাদ জানাই, তারা তাদের সামর্থ্য অনুযায়ী যথেষ্ট করেছে, কারণ প্রত্যেকের একটা সামর্থ্য থাকে, সেই সামর্থ্য অনুযায়ী মানুষ কাজ করে। এখন আমাদের কথা হলো যে আমাদের যদি সামর্থ্য থাকে ওদের কাজে রূপে আমরা কিছু করার, তাহলে সেটা আমরা প্রদর্শন করব, সেটা আমরা করব সকলের মঙ্গলের জন্য। আমি হয়তো অনেকে বলতে পারেন যে নিপুণ মানে খুব একটা সিনিয়র আর্টিস্ট না, তাকে সেক্রেটারি করে আপনি কেন প্যানেল করবেন? ওই যে বললাম না যে 10 দিন দেখেছি আমি না দেখে না ভেবে কোনো কিছু করেছি। অভিনয় আর নেতৃত্ব কিন্তু দুটো আলাদা বিষয়। অভিনয় এবং নেতৃত্ব টোটালি আলাদা বিষয়। একজন অভিনয় যত সুন্দর করতে পারবে, নেতৃত্ব যে এরকম সুন্দরভাবে দিতে পারবে এটা কিন্তু না। আবার নেতৃত্ব অনেক সুন্দরভাবে দিতে পারবে, তত সুন্দরভাবে অভিনয় করতে পারবে সেটাও কিন্তু না। তো আমি যেটা দেখেছি যে নিপুণকে এই 10 দিনের মধ্যে আমি যেটা দেখেছি যে আমার অনেকে আমাকে বলেছে হ্যাঁ তাকে নিয়ে করছো, আমি তাদেরকে একটা কথা বলেছি, দেখেন আমি কিন্তু করছি না, ও কিন্তু অ্যারেঞ্জ করেছে, ও একটা টিম তৈরি করেছে, করে তারপরে আমার কাছে এসেছে। এবং এই যে আশা, এই যে টিম তৈরি করা, এটা কিন্তু নেতৃত্বের একটা গুণ, কিন্তু ওই গুণটি ওর মধ্যে আমি দেখেছি বলেই কিন্তু আমি ওকে নিয়ে আমি এই প্যানেলটি আমি সমর্থন করেছি, আমি এর সঙ্গে মানে ইলেকশন করার মনস্থির করেছি। তো
প্লাস একটা জিনিস যেটি দেখেছি যে যে গুণটি আমার মধ্যে আছে, মানুষের উপকার করা। আমি 10 দিনের মধ্যে আমি খোঁজ খবর নিয়েছি যে সে যথেষ্ট মানুষের উপকার করে। এই করোনাকালীন সময়ে একজন মেয়ে মানুষ হিসাবে যেভাবে ফিল্ডে নেমে কাজ করেছে, এটা কিন্তু আসলে একটা বড় ব্যাপার। যেটা নাসরিন বললো যে এরকম বৃষ্টি, জাসমিন বললো যে বৃষ্টিতে ভিজে আমাদের হাতে যে আপনার সেই জায়গার মধ্যে গিয়ে এফডিসিতে ঢুকতে পারছে না, সেখানে দাঁড়িয়েও মানুষের উপকার করছে। তো নেতা কিন্তু সেরকমই হতে হয়, কষ্ট স্বীকার করতে হয় এবং মানুষের প্রতি দরদ থাকতে হয়। যদি দরদ না থাকে, মানুষকে যদি ভালোবাসা মানুষের প্রতি যদি না থাকে, তাহলে আসলে কিন্তু নেতৃত্ব দেওয়া যায় না। তো সেই গুণটিও ওর মধ্যে আমি দেখেছি, যার জন্য আমার ভালো লেগেছে ওকে। এবং আমি মনে করি যে আমি একজন যোগ্য সেক্রেটারি নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। আমি একটা কথা বলতে চাই যে এই কথাগুলো আমার অনেক শিল্পী ভাইয়েরা বলেছেন যে দুস্থ শিল্পী নাম দিয়ে আমাদেরকে অপমানিত করা। চলচ্চিত্র সত্যিকার অর্থে আপনারা জানেন যে আমরা আমাদের যে সম্মান যেটুকু ছিল, সেই সম্মান কিন্তু আসলে ওই জায়গায় কিন্তু এখন আমরা পাই। তো সম্মান যদি না থাকে, সেই অসম্মানটুকু কিন্তু আমার গায়েও কিন্তু লাগে। কারণ আমি একজন শিল্পী, আমি এখান থেকে বড়, আমি ইউনিভার্সিটিতে পড়ছি আর এখানে এসে ঢুকেছি। আমি অন্য কোথাও থেকে আমি কোনো কিছু শিখতেও পারি না, আমি কোনো সুযোগও পাইনি। আমি এখানে যা কিছু আপনাদের, তো সেই কারণে আমি বলবো যে চলচ্চিত্রে যদি সুনাম যদি হয়, সেটাও কিন্তু আমার জন্য। আর চলচ্চিত্র আমি যেটি বলি যে সেটি হলো যে আপনি একজন মানুষকে, একটা মানুষের চলতে গেলে প্রতি মাসে অন্তত 20 থেকে, এখন যে কস্টিং 20 থেকে 25,000 টাকা নিচে কিন্তু একটা মানুষ চলতে পারে। আপনি কয়জন শিল্পীকে আপনি 20 থেকে 25,000 টাকা মাসে মাসে দেবেন? এটা কি সম্ভব? এটা কোনোভাবে সম্ভব না। তো কাজে সাহায্য দিয়ে আপনি শিল্পীকে বাঁচাতে পারবেন না এবং ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারবেন। তো ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে আমাদের কিছু প্রোগ্রাম করতে হবে, কিছু কৌশল অবলম্বন করতে হবে, কিছু পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনাগুলো আসলে মানে এতদিন আমি বলবো যে যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হয়নি, তারা তাদের মতো করে। তা আমি 10 দিনের মধ্যে কিন্তু সেইগুলো কিন্তু ভেবেছি যে কি করা যেতে পারে। কারণ এই যে বললাম না যে সাহায্য দিয়ে ইন্ডাস্ট্রি বাঁচানো যাবে। আপনি ঘরে বসে থাকবেন, একজন শিল্পী তো ঘরে বসে থেকে আপনার কাছে সাহায্য নেওয়ার জন্য শিল্পী হয় নাই। কিন্তু ইলিয়াস কাঞ্চন কিন্তু এখানে ছোটবেলা থেকে ছবি দেখে দেখে ছবির প্রতি ভালোবাসা জন্মে তারপরে কিন্তু এখানে আসছে শিল্পী হতে, যে তারও প্রতিভা যে আছে, সেও যে কিছু করতে পারে সেটা দেখানোর জন্য। প্রত্যেকে জিজ্ঞাসা করেন যে তারা চলচ্চিত্রের মাধ্যমে তাদের প্রতিভা বিকশিত করতে হয়। এখানে আপনি ঘরে বসে আমাকে টাকা দিলেন, আমাকে পঙ্গু মানুষের মতো আমি ঘরে বসে বসে খাবো, আমার প্রতিভা বিকাশ হবে না, এটা তো আমরা চাই না। তো যে কারণে আমি মনে করি যে চলচ্চিত্র নির্মাণ করতে হবে। তো চলচ্চিত্র নির্মাণের জন্য আমি যেমন যারা আসছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে যে এখানে প্রবলেম গুলো কি হচ্ছে। এবং আমি, আপনারা জানেন কিনা, অনেকেই হয়তো জানেন, আমার কাছে যারা আছেন তারা জানেন যে করোনা সময় কিন্তু আমি চেয়েছিলাম যে এদের মধ্যে একটা মানে মিলমিশ করে দেওয়া, একটা দ্বন্দ্ব কিন্তু চলছে ইন্ডাস্ট্রির মধ্যে, একজন আরেকজনকে দেখতে পারে না। তো আমার কাছে কথা হলো যে আমি সেদিনও একটা কথা বলেছি যে ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে। ইন্ডাস্ট্রি যদি না বাঁচে তাহলে আমি শিল্পী সমিতি কি করে বাঁচব? কারণ ইন্ডাস্ট্রি একটা পূর্ণাঙ্গ দেহ। এখন শিল্পী সমিতি যদি মনে করেন মাথা, যদি বলে যে আমরা মাথা ধরলাম, তো ক্যামেরাম্যান তো আমার 2টা চোখ, আমার প্রডিউসার একটা আমার হাত, আমার পরিচালক একটা হাত, আমার 2টো পা, অন্য কোন সমিতি। তো এখন যদি আমার চোখ যদি না থাকে, আমার হাত যদি না থাকে, আমার পা যদি না থাকে, আমার মাথাটা রইলো, বলেন তো এটা কি মানুষ? এটাকে কি মানুষ বলবেন আপনারা? তো আমাদের কি করতে হবে?
তাহলে এই দেহটাকে বাঁচাতে হবে, এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে হবে। এবং ইন্ডাস্ট্রিকে যদি বাঁচাতে হয় তাহলে আমার হাতটাকে বাঁচাতে হবে, আমার চোখ দুটোকে বাঁচাতে হবে, আমার পাকে বাঁচাতে হবে। তাহলে কি করতে হবে? সকলের সঙ্গে মিলে মিশে আমাদেরকে কাজ করতে হবে। এবং এই মিলে মিশে যদি আমরা কাজ না করি, এখন যে সিচুয়েশনের মধ্যে আমরা এসে পড়েছি, তাহলে আমরা কিন্তু ইন্ডাস্ট্রিকে আসলে রক্ষা করতে পারবো না। তো যার জন্য আপনারা অনেকেই কিন্তু জানেন যে কৃষির প্রতি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটা দুর্বলতা আছে, এবং কি কারণে দুর্বলতা সেটাও কিন্তু জানেন না। উনি কিন্তু 1000 কোটি টাকা উনি দিয়েছেন, কারণ আমরা বলছিলাম যে সিনেমা হল ভালো না, সবকিছু আধুনিক হয়েছে, সিনেমা হল আধুনিক হয় না, সেখানে মানুষ কেন ছবি দেখতে যাবে? প্রাইম মিনিস্টার দেখেন 1000 কোটি টাকা দিয়েছে, কিন্তু কোন সিনেমা হলের মালিক একটা টাকা নেয় না। তার মানে কি টাকা দিলেই যে টাকা নেবে তা না, কারণ লোকটা টাকা নেবে, সেটার ইন্টারেস্ট গুনতে হবে, মাসে মাসে তাকে একটা পেমেন্ট করতে হবে। তো সে চিন্তা করলো যে যেখানে ছবি তৈরি হচ্ছে না, সেখানে আমি 1000 কোটি টাকা নিয়ে আমার হলকে আমি সুন্দর করলাম, করে আমার লাভটা কি? যদি আমার ছবি না চালাতে পারি, আমি যদি ছবি না পাই, দেখেন ওইটা কিন্তু পড়ে আছে, কোনো কাজে লাগে না। এই জিনিসটা আমি চিন্তা করলাম যে আমাকে প্রাইম মিনিস্টারকে বোঝাতে হবে যে আমাকে ছবি যদি আমি না তৈরি করে দিতে পারি, তাহলে আপনার যে 1000 কোটি টাকা দিয়ে হলকে যে রেনোভেটেড করতে চাচ্ছেন, এটা হবে না। তাহলে এর সঙ্গে আমাকে ছবি বানানোর জন্য আমাদেরকে একটা প্রণোদনার ব্যবস্থা করতে হবে। সেই প্রণোদনা আপনারা আপনাকে মন্ত্রণালয় থেকে দেয়, যে কয়েকটা ছবি আপনার আগেই মানে দেয় যে শিল্পসম্মত ছবিগুলোর জন্য। সেই শিল্পসম্মত ছবির জন্য যেভাবে আপনাকে অনুদান দেয়, সেই অনুদান দিয়ে ইন্ডাস্ট্রি টিকবে না। কারণ আমার ইন্ডাস্ট্রি টিকাতে হলে আমার শিল্পী, আমার ইন্ডাস্ট্রি, আমার ডাইরেক্টর, আমার প্রডিউসার, আমার অন্যান্য যে টেকনিশিয়ান যারা আছে, তাদেরকে বাঁচাতে হলে মানে কমার্শিয়াল ছবির আপনার সংখ্যা বৃদ্ধি করতে হবে। তো সেই কমার্শিয়াল ছবি বৃদ্ধি করার জন্য আমরা সকলে মিলে যদি উদ্যোগটা আমরা না নিই, তাহলে কিন্তু হবে না। তো সেইটার জন্য আমরা চিন্তা করেছি যে যেখানে 1000 কোটি টাকা হল মালিককে দিতে পারে রেনোভেশনের জন্য, তো আর 1000 কোটি টাকা কি আমাদের এই ইন্ডাস্ট্রিকে আমরা যদি প্রপার যদি আমরা একটা পরিকল্পনা যদি প্রাইম মিনিস্টারকে দিতে পারি, এবং সেই পরিকল্পনা যদি তার পছন্দ হয়, তাহলে সে দিবে না কেন? এবং দেখেন এই যে ছবি নির্মাণ হচ্ছে না, হল বন্ধ হয়ে যাচ্ছে, এতে যে শুধু শিল্পীদের খুব কষ্ট হচ্ছে তা না, আমরা প্রাইম মিনিস্টারকে এটাও বোঝাতে পারবো যে ছবি চললে আপনি তো ট্যাক্সও পাবেন। আপনি যে আমাকে যদি আরো 1000 কোটি টাকা দেন, আমি কিন্তু 10 বছরে আপনার এই 1000 কোটি টাকার সঙ্গে আরো অনেক কোটি টাকা ট্যাক্স হিসাবে কিন্তু আপনাকে রিটার্ন দিতে পারবো। তো এগুলো বলতে হবে, বলার মতো মানুষ থাকতে হবে, বোঝানোর মতো মানুষ থাকতে হবে। তা আমি এই জিনিসটাই চিন্তা করেছি যে আমি এককভাবে পারবো না, আমি এককভাবে পারবো না। কারণ হলো গিয়ে যে ভালোবাসা যদি না থাকে, আমাদের মধ্যে যদি মিলমিশ যদি না থাকে, তো সকল মানুষ তো একরকম হয় না। আমি মনে করেন গেলাম, তা আরেকজন যদি প্রাইম মিনিস্টারের সঙ্গে খাতির থাকে, সে তো গিয়ে বলবে যে না এটা করেন না, এটা করলেন না। তো যার জন্য সকলকে নিয়ে কাজ করতে হবে। আমি চাই সকলকে নিয়ে কাজ করতে, আমি চাই এই ইন্ডাস্ট্রিটাকে আবার যেন কর্ম মুখর করতে, সেই পরিকল্পনা নিয়ে আমি আগাচ্ছি, আমি চিন্তা করছি। আমি এখনো পর্যন্ত প্রত্যেক দিনে কিন্তু বিশ্বাস করে আমি কিন্তু চিন্তা করছি। এবং আমি আবারও আপনাদেরকে বলবো যে আপনারা আমার নিরাপদ সড়ক চাইয়ের যে আজকে প্রসার, সেটার পিছনে আমি সবসময় আপনারা জানেন যে আমি বলি যে সাংবাদিকরা আমার পাশে ছিল, যার জন্য আজকে 28 বছর ধরে আমি শক্তি পেয়েছি সাংবাদিকদের কাছ থেকে, এবং যার জন্য আমি এই আন্দোলনকে এই জায়গায় নিয়ে যেতে পেরেছি। আজকে আমি আবারও আপনাদের কাছে, আপনারা নিশ্চয়ই আমার কাছে এই গরমের মধ্যে, শীতের মধ্যেও আমরা ঘামছি, এই গরমের মধ্যে আপনারা ভালোবাসা যেহেতু নিয়ে এসেছেন, আমাকে আবার নিরাপদ সড়ক চায়ের মতো আপনারা আমাকে সাহায্য করুন, আমাকে সহযোগিতা করুন। আপনাদেরও যদি কোনো রকমের সাজেশন থাকে আমাকে দেবেন, আমি সেইগুলোকে কনসাইজ করে আমি একটা পরিকল্পনা তৈরি করে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে চাই, দিতে চাই, যাতে উনি পছন্দ করেন এবং আমরা যেন সকলে মিলে আমাদের ইন্ডাস্ট্রিকে যেন আমরা দাঁড় করাতে চাই।
আপনাদের প্রতি আমার ভালোবাসা, সকলের প্রতি ভালোবাসা রইল। এবং যারা আমাদের প্রতিপক্ষ হয়ে যারা ইলেকশন করছে তাদের প্রতি আমার ভালোবাসা রইল, কারণ সেখানে আমাদের ভালোবাসার মানুষ আছে, আমার নায়িকা আছে, আমার সহকর্মী আছে, আমাদেরই মানুষগুলো আছে। আমরা চাই না আর কোনো রেশারেশি চাই না, এবং আমরা আসলে অনুদান নিয়ে আমরা বাঁচতে চাই না। আমরা চাই কর্ম দিয়ে প্রতিদিন যদি কাজ করতে পারি তাহলেই আমার সংসারের এই যে 20-25 হাজার টাকা আমি ইনকাম করতে পারবো, আমার সংসার চালাতে পারবো। এইভাবেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে, আপনাদের ভালোবাসা নিয়ে আজকে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমি আসলে আমার ভিতরে অনেক কষ্ট আছে, কিন্তু আমি ছোট্ট করে কিছু বলবো। আমি পরপর 3 বার শিল্পী সমিতিতে আছি, কার্যকরী সদস্য। সাকিব খানের সাথেও কাজ করেছি। এখন মিশা ভাই, জায়েদ খানের সাথে 4 বছর ছিলাম। এই করোনার সময় আমি অনেক কাজ করেছি, সাথে নিপুণকেও আমি সহযোগিতা করেছি। যখনই ডেকেছে যে কারো টাকা লাগবে তুমি আমাকে বলো, আমি টাকা দেব। আমি এই সময় আমাদের শিল্পীদের পাশে থাকতে চাই। তো আমি অনেক সময় নিপুণের কাছ থেকে টাকা নিয়ে দিতাম। এইটা আমার জন্য কাল হয়ে গেল। আমাকে আমার সমিতিতে আমাকে অনেক সময় অনেক চার্জ করতো। সেই টাকাগুলো কেন সমিতিতে আসে না, আমি কেন বাইরে দিয়ে দেই? আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। আমার শাশুড়ি স্ট্রোক করে একটা পাশ ড্যামেজ হয়ে গেছিল, জমানো বন্ধ হয়ে গেছে। আমাকে কখনো আমার বাসায়, আমার ক্যাবিনেটে কেউ যায় না। আমি এদের কাছে আমি এতটাই কালার হয়ে গেছি, কখনো আমার খবর রাখেনি। আমি যখন অসুস্থ ছিলাম, আমি হসপিটালে 3 সপ্তাহ ছিলাম। আমাকে নিপুণ সহযোগিতা করেছে এবং আমাকে নিয়ে হসপিটালে ভর্তি করেছে, কিন্তু এরা আমার কোনো খবর রাখেনি। কাঞ্চন ভাই আমাদের অভিভাবক, কাঞ্চন ভাইকে আমি এসেই দেখেছি। আমি চলচ্চিত্রে সেই শিশু শিল্পী থেকে আমি কাজ করছি। আমি যদিও আমাদের মতো কিছু যারা খুব অল্প পয়সায় কাজ করে তাদের পাশে থেকে আমি যদি কারো কাছ থেকে টাকা এনে দেই, তাহলে কি সেটা কি আমার অন্যায়? আমাদের শিল্পী আপু অনেক সময় অনেক টাকা দিয়েছে। আমি পুরো এফডিসির মানুষকে টাকা দিয়েছি শিল্পী আপুর কাছ থেকে এনে। আমি নিপুণের টাকা পুরো এফডিসির মানুষকে দিয়েছি। আমি খাবারের সময় নিপুণের পাশে ছিলাম। এফডিসিতে আমাদের ছোট শিল্পীদের টাকা নিতে দিচ্ছে না, আমি হাতির ঝিল নিয়ে গেলাম আমি নিপুণকে। ওখানে নিয়ে নিপুণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে টাকা দিয়েছে মানুষকে। আমি একটা কথাই বলবো, যারা ফেসবুকে অভিনয় করে তাদের পাশে থাকবেন না। আপনারা এমন মানুষের পাশে থাকবেন যে নীরবে আছে, যে আমাদের পাশে নীরবে সব সময় থাকে, তাদের পাশে থাকবেন আপনারা। এবং আমাদের যে সাংবাদিক ভাইরা আছে যারা ফেসবুকে দেখে অনেক কিছু লেখেন, কিন্তু ভিতরের খবরগুলো জানবেন আপনারা। কল্যাণপুরে আগুন আছে বুঝছেন, আমার এখনো হাত পা কাঁপছে। তবে কাঞ্চন ভাই এই দুঃসময় আমাদের এখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। কাঞ্চন ভাইয়ের জন্য অনেক দোয়া, নিপুণের জন্য অনেক দোয়া। স্ট্যান্ড বাই আছে, ওটা দেখেন পাঠাতে পারেন কিনা। আমি আসলে আর কিছু বলতে চাচ্ছি না। আমাকে নিপুণ সহযোগিতা করেছে, সেই প্রধানমন্ত্রীর কাছ থেকেও আমাকে টাকা এনে দিয়েছে। আমাকে 10টি টাকা ওষুধ খাওয়ার জন্য দেয়নি। আমার ক্যাবিনেটের সবার সামনে বসে আমি একদিন 9টা ট্যাবলেট খেয়েছি আমাদের মিটিং এর সময়। তারপর আমার কেউ খবর নেয়নি। ওদের মিটিং এর সময় আমাকে ডাকে ওদের বিয়েতে সাইন করার জন্য। আমাদের মতো শিল্পীদের পাশে আপনারা থাকুন, সাংবাদিক ভাইরা সত্যি কথা লিখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলো
আমি আমাদের প্রযোজক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম ভাইকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী শক্তির 2022-2024 নির্বাচন উপলক্ষে ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদের সংবাদ সম্মেলন। এই সংবাদ সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিক ভাইরা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে বিগত 2 বছর দায়িত্ব পালন করেছি। খসরু এবং আমরা যখন প্রথম নির্বাচিত হয়ে আসলাম সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে, যেখানে প্রতিটি বছর 120 থেকে 140টি ছবি মুক্তি পেত এবং পাইপলাইনে থাকতো আরো 100টি ছবি। আমরা যখন নির্বাচিত হয়ে আসলাম তখন দেখলাম বছরে 40টি ছবিও নির্মাণ হচ্ছে না। আমরা খুঁজে বের করলাম এর কারণে দেখা যায় অনেক অরাজকতা, অনেক অনিয়ম। কোন প্রযোজকই ছবি নির্মাণ করে তার পোস্টার এবং ব্যানারের টাকা উঠাতে পারছে না। তার 2টি কারণ আমরা ফাইন্ড আউট করলাম। এই 2টি কারণ হচ্ছে নির্মাণ ক্ষেত্রে যে অরাজকতা এবং বাণিজ্যিক ক্ষেত্রে যে অরাজকতা। আমরা একটি ছবি মুক্তি দিয়ে আমাদের কমিশন দিতে হতো বুকিং এজেন্টদের, মিনিমাম কম করে হলো 20 থেকে 25 লক্ষ টাকা, মেশিন ভাড়া দিতে হতো 15 থেকে 20 লক্ষ টাকা। এই টাকাটা যেন দিতে না হয় প্রযোজকদের, আমরা তখন এই পরিবেশনা ক্ষেত্রে ব্যয় কমানোর জন্য আমরা সব বুকিং এজেন্টদের সাথে মিটিং করলাম যে আমরা কোনো প্রযোজক বুকিং এজেন্টদের কোনো কমিশন দিব না। এটা ইতিমধ্যে আপনাদের দিয়েও অনেক আমরা সংবাদ সম্মেলন করেছি, আপনারা অবগত আছেন। আমরা সেখানে সাকসেস হয়েছি। যদি কমিশন দিতে হয়, বুকিং এজেন্ট হচ্ছে সিনেমা হল মালিকদের প্রতিনিধি, আমাদের প্রযোজকদের কোনো প্রতিনিধি নয়। যদি তাদেরকে কমিশন দিতে হয় সেটা সিনেমা হল মালিক দেবেন, আমরা প্রযোজকরা কোনো কমিশন দেব না। আমরা কিন্তু সেখানে সাকসেস হয়েছি। আমাদের সাথে হল মালিক এবং বুকিং এজেন্টরা একমত পোষণ করেছেন। আমরা কিন্তু তাদেরকে কমিশন দেইনি। আমরা যারা বেশি ভাড়া দেন প্রতিটি সিনেমা হলে তাদের সাথে বসেছি। সেখানে তারা প্রতিটি মেশিন ভাড়া নিত 10,000 টাকা করে। আমরা কিন্তু সেটাকে শুধু তাদের খরচ দিয়ে মাত্র 4,000 টাকায় নিয়ে এসেছিলাম। এখানে আমাদের 15 লক্ষ টাকার উপরে আমাদের এখানে প্রত্যেকটি প্রযোজক সাশ্রয় পেয়েছে। তারপরে আমরা এসেছি নির্মাণ ক্ষেত্রে যে অরাজকতা। এফডিসি থেকে 4 বাসা মগবাজারে ওই একজন শিল্পীও 4,000-5,000 টাকা কনভেন্স নিয়ে শুটিং করতে আসতেন, 1টা, 1.5টা, 2টা, কেউ আবার আসতেন না, শুধু 4টার আগে জানিয়ে দিতেন যে আমি আজকে আসবো না। জি, আমরা এইগুলি নিয়ে আমি শুধু এই জন্য বলতেছি যে আমরা তখন তৎকালীন সমিতিদের নিয়ে আমরা একটা নীতিমালা করেছি শুধুমাত্র এই বর্তমান কমিটির জন্য। আমরা কিন্তু সেটা করতে পারি। তারা আমাদেরকে সম্পূর্ণ অসহযোগিতা করেছেন। যদি তখন এই বর্তমান কমিটিতে যারা আছেন তারা যদি আমাদেরকে সহযোগিতা করতেন, এখনো এই পর্যন্ত বছরে প্রায় 100টির উপরে ছবি নির্মাণ। আমি এই জন্য বলছি এই কথাগুলি যে শিল্পী সমিতি একটি খুব চলচ্চিত্র নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ একটি সমিতি, কারণ শিল্পীদের ছাড়া আমরা ছবি নির্মাণ করতে পারবো না। আজকে
আজকে কাঞ্চন ভাই রিপোর্ট যে কমিটি দিয়েছেন, আমি মনে করি যে এই কমিটি যদি নির্বাচিত হয়, আগের যে সকল সমস্যাগুলি আছে প্রযোজকদের, পরিচালকদের, আরো 18 সংগঠনের সাথে, আমি মনে করি সেই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং আমরা প্রযোজকরা যারা ছবি বানানো থেকে বিরত আছি, আবার সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে আবার সবাই ছবি নির্মাণ শুরু করবে। তো এই ছবি নির্মাণ ক্ষেত্রে শিল্পীদের সহযোগিতা আমাদের একমাত্র বেশি দরকার। আমি আশা করব আজকের এই কাঞ্চন ভাই এই যে তারা যে কমিটি দিচ্ছেন, আমি মনে প্রাণে আশা করি এবং আমি বিশ্বাস করি চলচ্চিত্র উন্নয়নের স্বার্থে এবং টিকিয়ে রাখার স্বার্থে এই কমিটিকে প্রয়োজন আছে। আমি তাদের জন্য অনেক শুভকামনা জানাচ্ছি এবং সাংবাদিক ভাইদেরও আমি অনুরোধ জানাচ্ছি, কাঞ্চন ভাই আজকে আমাদের শুধু চলচ্চিত্রের ভাই না, তিনি আমাদের সবার অভিভাবক। আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি এবং আবার অনেক অনেক শুভকামনা, আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যে নির্বাচন, সেই আমাদের যে প্যানেল ইলিয়াস কাঞ্চন সাহেব এবং নিপুণ আপার যে প্যানেল, সেই প্যানেলের সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করেছি। আমরা এই প্যানেল থেকে নির্বাচন করছি। সেই প্যানেলের আহ্বানে আপনারা আজকে এখানে আমাদের কাছে এসেছেন। আপনাদের প্রতি আমাদের প্যানেলের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আপনারা আমাদেরকে কভার করতে এসেছেন। আপনারা জানেন যে সবাই আগামী 28 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচন আসলে আমাদের শিল্পীদের অস্তিত্বের নির্বাচন। কারণ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সারা জীবনই অনেক বেশি আপনারা সবাই জানেন যে আগামী 28 তারিখের যে নির্বাচন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন, এই নির্বাচন আমাদের সকল শিল্পীদের অস্তিত্বের নির্বাচন। আমরা বলছি না যে শিল্পীরা অস্তিত্বের সংকটে ভুগছেন, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমরা আগামী 28 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা অতীতের যে বা বর্তমান যে কমিটি আছে, ওনারা অনেক ভালো কাজ করেছেন, সেটাকে আরো বেগবান করার জন্য বা আমাদের দৃষ্টিভঙ্গিতে আরো বেশি যেন আমরা শিল্পীদের কাছাকাছি যেতে পারি, সেই লক্ষ্যে আজকের এই সংবাদ সম্মেলন এবং আগামী 28 তারিখের নির্বাচনকে সামনে রেখে আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমাদের আজকের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম মুখ, আমাদের সবার প্রিয়, আমাদের কাঞ্চন নিপুণ প্যানেলের সভাপতি জনাব ইলিয়াস কাঞ্চন সাহেব। উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব আমাদের নিপুণ আপা, যিনি সাধারণ সম্পাদক পদে নড়ছেন। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক সফল সভাপতি খসরুল আলম খসরু ভাই। উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম ফাইট ডিরেক্টর আরমান ভাই। উপস্থিত আছেন অন্যতম অভিনেতা আমাদের চলচ্চিত্রের আজাদ শরীফ ভাই, আছেন গাঙ্গ ভাই, সাঙ্গু পাঞ্জা ভাই সহ আমাদের হায়দার ভাই। এছাড়াও আমাদের এখানে অনেকেই আছেন ফাইট ডিরেক্টর, আমাদের আজাদ শরীফ ভাইয়ের কথা বলেছি, আছেন ইমন ভাই চিত্রনায়ক, আছেন জেসমিন আপু, আজাদ ভাই, সাইফুল ভাই এবং রাস্তার জ্যামের কারণে অনেকেই উপস্থিত হতে পারেনি। আমি এই যে আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় রিয়াজ ভাই। রিয়াজ ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি প্রথমেই আমাদের এই সংবাদ সম্মেলনে প্রথমেই আমি আহ্বান জানাবো আমাদের সবার প্রিয় এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের আফজাল শরীফ ভাইকে প্রথমে আমি কিছু বলার জন্য। পরবর্তীতে আমি অনুরোধ জানাবো আমাদের রিয়াজ ভাই আছেন খসরু ভাই। আমি প্রথমে আফজাল শরীফ ভাইকে বলছি কিছু বলার জন্য। ধন্যবাদ। জি, সবাইকে সালাম আলাইকুম। আমাদের আজকের সভাটা আসলে সভা বলবো না, ঠিক সংবাদ সম্মেলন। আমাদের সভাপতি আমাদের সবার শ্রদ্ধাভাজন কাঞ্চন ভাই এবং আমাদের সবারই যারা একটু সিনিয়র, সবারই আদরের সেই নিপুণ আপা, যিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে চাচ্ছেন। ওনারা আমাদেরকে নিয়ে
ভবিষ্যৎ কি নির্দেশনা দেবে, ভবিষ্যতে কি করবে, কতটুকু করলে চলচ্চিত্রে ভালো হবে, কতটুকু করা উচিত, অতীতে কি হয় না, কি হওয়া উচিত ছিল, সব কিছুই আপনাদের কাছে খুলে বলবেন। আমরা আপনাদের সবকিছু শ্রবণ করবো এবং আমরা ধীর কণ্ঠে ঘোষণা দিচ্ছি আমাদের যাদেরকে এখানে দেখতেছেন তারা আমরা এই কাঞ্চন নিপুণ প্যানেলের সাথে আছে এছাড়া থাকবে। আচ্ছা, আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি মুর্শিদ আলম সবাইকে আপনাদের সামনে কিছু বলার। ধন্যবাদ। হ্যালো হ্যালো, ধন্যবাদ। কাঞ্চন নিপুণ পরিষদের আজকে আসলে আমরা কিছু বলবো না, যারা নির্বাচন করবেন তারা আপনাদের বলবেন এবং আপনাদের মাধ্যমে সম্পূর্ণ ইন্ডাস্ট্রিকে মানে আমাদের ওনাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনাগুলো আপনাদের মাধ্যমে ছড়ায় দেওয়া হবে। তো আমরা মূলত হচ্ছে যে আমাদের যিনি টার্গেট আমাদের প্রেসিডেন্ট, আমাদের সেক্রেটারি ক্যান্ডিডেট, তাদের মধ্যে থেকে আমরা আসলে শুনবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে গত 2 টার্ম আন্তর্জাতিক সম্পাদক হিসেবে প্যানেল থেকে দাঁড়িয়েছিলাম। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা একটা গোল্ডেন টাইমের কথা শুনেছি, নায়ক রাজা, আলমগীর ভাই, ফারুক ভাই, কাঞ্চন ভাই, সেই গোল্ডেন আমলটা খালি শুনেছি গল্পে যখন শুটিং করেছি। তোমরা তো কিছুই পাওনি, আমরা গোল্ডেন টাইমের কথা বলছি। তো আমার কাছে মনে হয় যে বেশি কিছু বলবো না, আমি বলবো যে আমরা আবার গোল্ডেন টাইমের দিকে এগিয়ে এসেছি। যেহেতু কাঞ্চন ভাই আছেন, এরকম একজন ব্যক্তিত্ব যিনি থাকবেন, আমার মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়ে আসা সম্ভব। তো আমিও কাঞ্চন ভাই নিপুণ যখন এসেছেন সব ছেড়ে দিয়ে এখানে এসেছি। এখানে আমার আরো অনেক বড় ভাই আছেন, আমার কলিগরা আছেন, সব প্রিয় প্রিয় মানুষ। এই জন্য এই প্যানেলের সাথে আমি একাত্মতা ঘোষণা করছি। আমাদের কথা চেয়ে ইম্পর্টেন্ট আমার মনে হয় যে আমাদের সভাপতি কাঞ্চন ভাই কেন এলেন, নিপুণ কেন এই প্যানেলের সাথে করেছেন, তাদের কথা শোনাটা মুখ্য। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন রিয়াজ ভাইকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সাংবাদিক ভাইরা যারা বিগত দিনে আমাদের সঙ্গে ছিলেন, ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য আমাদের ডাকে। এবং সেই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন, আমরা যাকে শিল্পী সমিতির সভাপতি হিসেবে চিন্তা করছি, আমি বলবো ইলিয়াস কাঞ্চন ভাই, যিনি জাতীয় পুরস্কার পেয়েছেন, 21 পদক পেয়েছেন। এবং তার চেয়েও বড় কথা, কাঞ্চন ভাই নামটা শুনলে এক ধরনের ভালো লাগা, ভালোবাসা আমার ভিতরে কাজ করে। মনে হয় একজন সৎ মানুষের পেছনে আমি আছি, এটা আমার কাছে অনেক বড় একটা অনুভূতি। এবং সেই সাথে যে লোকটি একটি দীর্ঘ সময় একটি অলাভজনক আন্দোলন করে আজকে একটি বিশাল জায়গায় একটি আন্দোলনকে নিয়ে এসছেন, এবং আমি বলবো যে একলা আমরা তার সাথে ওভাবে থাকতে পারিনি, বা থাকতে পারলেও হয়তো উনি একলা জায়গায় এসছেন। এরকম একটি মানুষ দরকার এই মুহূর্তে চলচ্চিত্রের জন্য, যে আমাদের চলচ্চিত্রে যে ইতিহাস ছিল, গৌরবোজ্জ্বল যে ইতিহাস, সেই ইতিহাস আমরা বিগত দিনে অনেকটাই হারিয়ে ফেলেছি। আমার মনে হয় যে এমন একজন মানুষ দরকার যাকে আমরা সবাই মিলে একসাথে, যার পেছনে, যার নেতৃত্বে কাজ করে আমরা সে জায়গায় ফেরত যেতে চাই চলচ্চিত্রের যে গৌরবোজ্জ্বল ইতিহাস ছিল। শিল্পীরা কখনোই দুস্থ হতে পারে না, শিল্পীদের হারানো সম্মান আমি মনে হয় যে ফিরে পাওয়া উচিত। আজকে আমাদের শিল্পীরা অনেক জায়গায় বিতর্কিত হচ্ছেন, এবং সমিতি হিসাবে আমরা যেটা আশা করি শিল্পী সমিতি শিল্পীদের পাশে দাঁড়াবে, সেই জায়গাগুলো অনেকাংশে আমার মনে হয় বিগত দিনে আমরা কিছুটা পাইনি। তো বিগত দিনে কি হয়েছে জানি না, তবে আমার মনে হয় যে এরকম একজন প্রগতিশীল, প্রোঅ্যাক্টিভ, আলোকিত মানুষের নেতৃত্বে কিছু মানুষ আমরা চেষ্টা করে যেতে চাই যে শিল্পীকে এবং শিল্পকে তার হারানো মর্যাদা ফিরিয়ে দিতে। এবং আমি মনে করি শিল্পীরা দিনের শেষে সবাই এক, আমরা সবাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। বিগত দিনে যারা ছিল তাদের বিরুদ্ধেও সেরকম কোনো অভিযোগ নেই। আমরা মনে করি আমরা সবাই এক হয়ে
আগে যে জিনিসটা ছিল সেই এক হয়ে আমরা একসাথে কাজ করতে চাই, কারণ আমাদের বা কাঞ্চন ভাইয়ের আমি মনে করি এখন আর হারানোরও কিছু নেই, পাওয়ারও কিছু নেই। আমরা কন্ট্রিবিউট করতে চাই, অনেস্টলি কন্ট্রিবিউট করতে চাই। আমরা খালি একটা চেয়ার নিয়ে হাম্বিতম্বি করতে চাই না। সেই কন্ট্রিবিউটের জায়গাটা যদি শিল্পীরা মনে করে, সাধারণ শিল্পীরা মনে করে, তাহলে অবশ্যই কাঞ্চন নিপুণ ভাইয়ের এই মানে কাঞ্চন ভাই নিপুণের এই প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে হয়তো যদি করে তাহলে আমরা উই উইল ট্রাই টু ওয়ার্ক ফর দ্য শিল্পীদের জন্য। নিপুণ সম্পর্কে বলতে চাই, বিগত দিনে আমি দেখেছি চলচ্চিত্র শিল্পীরা যখনই প্রবলেমে পড়েছে নিপুণকে এগিয়ে আসতে দেখেছি। বিভিন্ন সময় কোভিড দুর্যোগের সময় নিপুণ শিল্পীদের পাশে ছিল, এবং সেই সাথে এখানে যারা আছেন আমি মনে করি তারা সবাই চলচ্চিত্রকে ভালোবাসেন, আপনাদের মতোই ভালোবাসেন। সো আমরা একটা জায়গায় যেতে চাই, আসলে আমরা আমাদের কথাগুলো মানুষের কাছে বলতে চাই যে আজকে কোভিডের মধ্যে আমাদের চলচ্চিত্র যদি ধ্বংস হয়ে যায়, একটি দেশের কালচার অনেক বড় জিনিস। সো সেই জায়গাটায় আমরা আসলে কাজ করতে চাই, এবং আপনাদের মাধ্যমেই আপনারা বরাবরই শিল্পী এবং দর্শকের মাঝে সেতু বন্ধ হিসাবে, মেলবন্ধ হিসাবে কাজ করেছেন। সো আপনাদেরকে আবারও অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। এই প্যানেলের জন্য দোয়া কামনা করছি যেন আমরা যে উদ্দেশ্য নিয়ে একটি প্যানেল করতে যাচ্ছি সেই উদ্দেশ্য সফল হয়। আমরা যেন একটি নিরাপদ, বলতে পারি আজকে থেকে শিল্পীরাও নিরাপদ এবং শিল্প নিরাপদ, সমাজ নিরাপদ। সবাই অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আমরাও এই প্যানেলেই ছিলাম 2017 সালে। নিপুণ আপাও ছিলেন, রিয়াজ ভাই, ফেরদৌস ভাই, আরো অনেক শিল্পীরা ছিলেন সেক্ষেত্রে এই এখন যে রানিং প্যানেল আছে। আমরা আসলে যেই কারণে যুক্ত হয়েছিলাম সেটা ছিল যে আমরা চলচ্চিত্রের উন্নয়ন চাই এবং শিল্পীদের পাশে দাঁড়াতে চাই। শিল্পীদের পাশে দাঁড়ানো মানে এই না যে আমি শিল্পীদেরকে দোস্ত বানিয়ে দিচ্ছি, লাইভে এসে আমি তাদেরকে দান খয়রাত করছি। দান খয়রাত কিন্তু আমাদের যারা এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরাও লুকিয়ে লুকিয়ে করেছি, চেষ্টা করেছি, আমাদের সামর্থ্য কম, সে অনুযায়ী যতটুকু সম্ভব ছিল আমরা করেছি। এর মধ্যে আমাদের যিনি নেতৃত্ব দিয়েছেন গত 4 বছর তিনি হচ্ছেন নিপুণ আপা। নিপুণ আপার সঙ্গে আমরা ছিলাম, নিপুণ আপার সঙ্গে আমরা থাকতে চাই, কারণ তিনি আমাদের অসহায়দের কথা বলেন, তিনি কথা বলেন সাধারণ শিল্পীদের নিয়ে। এবং আমরা সেই লক্ষ্যে আগামী 28 তারিখের নির্বাচনে আমাদের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন অভিভাবক হিসেবে। আমাদের চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন সাহেব, তিনি 21 পদক সহ আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বিভিন্নবার, এবং বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল ছবিটি যার হাতে তিনি হচ্ছেন আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেব। এবং আপনারা জানেন যে আমাদের সম্প্রতি এফডিসিতে একটি মসজিদ নির্মাণ হয়েছে, যে মসজিদটি নির্মাণ করেছেন নরসিংদীর একজন বিশাল মনের মানুষ, দানবীর কাদের মোল্লা সাহেব, এবং যার নেতৃত্বে এফডিসিতে সেই মসজিদের এটি এসেছিল আমাদের সনি ভাই, তিনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন এখানে। আর এই মসজিদটির পেছনে আমরাও চেষ্টা করেছিলাম থাকার। যাই হোক, আপনাকেও ধন্যবাদ, কাদের মোল্লা সাহেবকে ধন্যবাদ, রিয়াজ ভাই ছিল, আমরা সবাই ছিলাম। আমি এখন আপনাদের সামনে যেটা বলতে চাই, আমরা চলচ্চিত্র শিল্পীদের পাশে আবারও দাঁড়াতে চাই, যে কারণে এই কাঞ্চন নিপুণ পরিষদের আজকের এই, আমি মনে করি আমাদের চলচ্চিত্রকে যিনি গত অনেক বছর যাবৎ সামনের থেকে নেতৃত্ব দিয়ে আসছেন, আমাদের সবার প্রিয় খোরশেদ আলম খসরু ভাই, তিনি অতি সংক্ষেপে তিনি শেষ করেছিলেন। আমি বলবো আরো 1 মিনিট আপনি আরো একটু কথা বলবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। 1 মিনিট কথা বলতে হলে আসলে বলি তাহলে 90 সালে চলচ্চিত্রে এসেছি, 2000 সাল পর্যন্ত চলচ্চিত্রে শুটিং দেখেছি, শুটিং এর টানে এসেছি, চলচ্চিত্রকে ভালোবেসেছি। 2000 সাল থেকে চলচ্চিত্র নির্মাণ করেছি। 2000 সাল থেকে চলচ্চিত্র নির্মাণ শুরু করেছি, এখন পর্যন্ত 24টি চলচ্চিত্র প্রডিউস করেছি, এবং 2000 সাল থেকে আমি শিল্পী সমিতির মেম্বার। 10 বার বোধহয় ভোট দিয়েছি এই শিল্পী সমিতিতে বিগত দিনে। একটাই দুঃখ যে আজকে কাঞ্চন ভাই, আজকে নিপুণ, এই প্যানেলে আমি ভোট দিতে পারবো না। গত সপ্তাহে চিঠি পেয়েছি জায়েদ খানের, আমার মেম্বারশিপ নেই, আমার সদস্যপদ নেই। না থাকার কারণটা ক্লিয়ার করুন। না থাকার কারণ হচ্ছে উনি বলেছেন যে চিঠিটা পেয়েছি সেই চিঠিটাতে লেখা ছিল
ওই 184 জন যাদের বাদ দেওয়া হয়েছে তাদের পক্ষে আন্দোলন করেছি। আমি নাকি সংগঠন শিল্পী সমিতির বিরুদ্ধে বলেছি, এটাই হচ্ছে আমার অভিযোগ আমার বিরুদ্ধে। তাদেরকে নিয়ে আমরা বিশৃঙ্খলা করেছি 184 জনকে নিয়ে, যার কারণে আমার সদস্য কথা। তো দুঃখের সাথে এটা বলছি যে 10 বছর ভোট দিয়েছি, এবার ভোট দিতে পারছি না, এটাই মিস করবো। তবে ভোটের মাঠে আছি, কাঞ্চন ভাই এবং নিপুণের পাশে ভোটের মাঠে আছি ইনশাআল্লাহ। সদস্যপদ না থাকলে কি হবে, ভোটের মাঠে আছে একজন কর্মী হিসাবে। ধন্যবাদ। সকলের প্রিয় অভিনেত্রী, আমাদের সবার প্রিয় নতুন আপা, ওনাকে আমি এসেই আমরা প্রায় শেষের দিকে আপনাদের সামনে কথা বলে, এর মাঝখানে নতুন আপু চলে এসছেন। আমি অনুরোধ জানাবো আজকের যে সংবাদ সম্মেলন, আপনি আমাদের এই যে কাঞ্চন নিপুণ পরিষদ, এটা নিয়ে আপনি কিছু বলবেন সাংবাদিক বাজের সাথে। বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে উপস্থিত সকল সাংবাদিক ভাইদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আপনাদের দেখে খুব ভালো লাগছে। আপনারা জানেন নিপুণ সাহেব এবং আমাদের শ্রদ্ধেয় কাঞ্চন সাহেব এবার ইলেকশন হচ্ছে, প্যানেলটিতে তারা দাঁড়িয়েছে এবং এখানে যারা আছে সবাই এই প্যানেলে আমরা আছি। তো আপনাদের সহযোগিতা চাই এবং দোয়া চাই। জানি আপনারা এখান থেকে আরেক জায়গায় যাবেন, এখান থেকে আরেক অন্য জায়গায় যাবেন, সবারটাই শুনবেন, সবারটাই দেখবেন, কিন্তু আমি মন থেকে দোয়া করি, আশা রাখি সাংবাদিক ভাইদের কাছে যে আপনারা দোয়া করবেন এই প্যানেলের জন্য, এই প্যানেলটির জন্য দোয়া করবেন এবং আপনাদের দোয়া যেন কবুল করে আল্লাহ পাক, এই আশাই রাখি। এবং আমি অন্তর থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা জানেন বিগত বছর থেকে আমাদের শ্রদ্ধেয় অনেকেই সিনিয়র অনেকেই চলে গেছেন, যারা শিল্পী সমিতিতে ছিলেন বা আসা যাওয়া করতেন, তার মধ্যে অনেকে নেই, অনেকে অসুস্থ। তাদের সকলের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থতা দান করেন। এবং এখন এই সময় হয়েছে এই জায়গাটাতে শিল্পী সমিতিতে নতুন কারো কেউ আসুক। আমি নতুন মন থেকে এটা চাই। নতুন বলতে এখানে কাঞ্চন সাহেব তো অনেক দিন যুগ যুগ থেকে কাজ করছে, আমিও অনেক যুগ কাজ করেছি। তবে আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব, এই আশা রাখি। আর নিপুণ আমার ছোট বোন, তার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা নিশ্চয়ই চাইবেন একজন মেয়ে আসুক, সে যে পদে আছে, সেক্রেটারি পর্যায়ে আছে, সে আসুক। আমি অন্তর থেকে তার জন্য দোয়া করি। অবশ্যই কাঞ্চন আমার কো আর্টিস্ট, নিপুণের সঙ্গেও কাজ করেছি। এখানে যারা যারা আছেন, রিয়াজ থেকে শুরু করে, শুধু এখানে একজনের সঙ্গেই কাজ করি নাই, তার জন্য দোয়া আছে। কাজ করি নাই বললে দোয়া নেই, দোয়া আছে। তবে আমি চাইবো আপনাদেরকে, আপনাদের জন্য বলছি যে প্যানেলটা যদি আল্লাহ পাক কবুল করেন, ইনশাআল্লাহ আপনারা জয়ী হন, তাহলে আপনারা সেই কাজগুলোই করবেন যে কাজগুলো বিগত বছর থেকে হচ্ছে না। এবং দরিদ্র শিল্পী হোক, সিনিয়র শিল্পী হোক, জুনিয়র শিল্পী হোক, আমাদের এই শিল্পী সমিতি মানে এদেরকে নিয়ে, এদেরকে ঘিরে,
এদেরকে আপনারা কিন্তু ফেলে দেবেন না, এই অনুরোধটুকু আমার থাকবে। এরা থাকলে এদের দোয়াতেই আপনারা অনেক দূর এগোতে পারবেন। আজকে কিন্তু এই ইন্ডাস্ট্রি শুধু আমি নতুনের জন্য বা শাবানা ম্যাডামের জন্য বা আরো যারা আছেন তাদের জন্য না, সবার পরিশ্রমের ফল আমাদের এফডিসি, আমাদের ভালোবাসার জায়গা, আমাদের মা বাবার পরে আমাদের জায়গায় হলো এফডিসি। আমরা শিল্পীরা যেন এই প্যানেলটি জিতলে আমরা কিন্তু আশায় থাকি, কারণ আমরা অভিনেত্রী, আমরা অভিনয়ের জন্য আকাঙ্ক্ষায় থাকি, মৃত্যুর আগ পর্যন্ত আশায় থাকি যে অভিনয় করে যাব। বয়স হয়েছে বলে আমাদেরকে ফেলে দেবেন, এটা যদি করেন তাহলে অন্যায় হবে। আপনাদের সিনিয়র ভাই জার্নালিস্ট ভাইদের বলছি, আপনারাও কিন্তু আমাদেরকে ইগনোর করেন, আপনারা এখন আমাদেরকে ইগনোর করেন। আপনারাও ভাববেন আল্লাহ পাক সবাইকে সৃষ্টি করেছেন, আপনাদেরও বয়স হবে একটা সময়, তখন আপনারা চিন্তা করবেন। তবে আশা রাখবো সিনিয়রদের শ্রদ্ধা করলে আপনাদের মান সম্মান যাবে না, সিনিয়রদের শ্রদ্ধা করলে বরঞ্চ আপনাদের মান সম্মান আরো বাড়বে। সিনিয়রদের দোয়াই আপনাদের কাজে লাগবে। শুধু জুনিয়র যারা আসছে তাদের নিয়েই কাজ করেন আর আমাদের কোনো খোঁজ খবর রাখেন না। আমি একটু দুঃখের কথা বলতে চাই, আমি অনেকদিন অসুস্থ পড়েছিলাম, 25-26 দিন কোনো একটি মানুষ আমাকে খবর নেয়নি, কোনো জার্নালিস্ট না, কোনো শিল্পী সমিতির কেউই না, খোঁজ নেয়নি। সবাই কিন্তু বার্থডে মানাচ্ছে, সবকিছু মানাচ্ছে, সবকিছু করছে। তার মানে কি আমি কি শিল্পী না? আমি অনেক ছবি করেছি, ব্যবসা সফল ছবি করেছি। যাক, এই দুঃখ আমার থাকবে। আমি শিল্পী, আমি চাইবো আমার মতো আরো যারা শিল্পী আছেন সকলে এই ইন্ডাস্ট্রিতে থাকুক, কাজ করুক। মৃত্যু তো একদিন আসবেই, সেটা তো পরের কথা। তো সবাই যেন ভালোভাবে কাজ করতে পারে, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই কাজটুকু যদি করেন ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ অনেক দূর এগিয়ে নেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এই প্যানেলের জন্য অবশ্যই আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই। আপনাদের মনে যদি কোনো ক্ষোভ থাকে আপনারা প্রকাশ করতে পারেন, এটার উত্তর দেওয়ার জন্য তারা এখানে আমরা সবাই আছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে না বললেও আজকে আমি জোর করে বলতাম একটি কথা, কারণ আমার ভিতরে অনেক কষ্ট আছে, দুঃখ আছে। তবে এই সব কথাবার্তা বলবো আমাদের প্রেসিডেন্ট যখন জয় হয়ে আসবে তখন। আমি অনেক সিনিয়রই কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এখন এই আমাদের সিনিয়র ভাইকে নিয়ে ইলেকশন কেন করতে হবে? সে তো সিলেকশনে জয় করবে, তাকে তো সসম্মানে সে চেয়ারে ছেড়ে দেওয়া উচিত। যাদের আমরা সসম্মানে চেয়ারে বসেছিলাম তাদের তো বলা উচিত ছিল যে ভাই আপনারা যদি এই চেয়ারে যদি বসতে চান তাহলে আমরা বসবো না, আপনারা বসে সসম্মানে ছেড়ে দেওয়া উচিত ছিল। কিন্তু তারা এই কথাটুকু বলে নাই। তাহলে আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন তারা বুঝে নেবেন যে ইন্ডাস্ট্রির ভিতরে শিক্ষিত লোক কারা। ওনারা অনেক বলে শিক্ষিত, তাহলে শিক্ষিত কারা? আমরা না হলে অশিক্ষিত লোক, আমরা এত সুন্দর করে কথাবার্তা বলতে পারি না, কিন্তু অনেক সুপার হিট ছবি আমি গাঙ্গুয়া দিয়েছি। আমার ওস্তাদ জসিম সাহেব যদি বেঁচে থাকতেন তাহলে আমিও কিন্তু এইরকম সুপার স্টার হয়ে থাকতাম, কিন্তু আমার ওস্তাদ নাই, যার কারণে আমি অনেক এইরকম ভাবে মানে কষ্টের শিকার আমি হয়েছি। আমি অসুস্থ হয়েছিলাম, স্ট্রোক করেছিলাম, আমি শিল্পী সমিতিতে দরখাস্ত দিয়েছিলাম এবং আমি সাহায্য চেয়েছিলাম, কিন্তু ওনারা আমার স্কোয়ারে বিল হয়েছিল 56 লক্ষ টাকা 27 দিনে। আমার কাছে সব কাগজপত্র আছে, আর আমাকে দিতে চাইছিল তারা অনলি 10,000 টাকা। আমি বললাম যে ভাই আমি তো শিল্পী সমিতিতে দরখাস্ত দিয়েছি, আমি কোনো টাকা চাইনি, সাহায্য চাইনি। আমি বলছি যে ভাই আমাকে সহযোগিতা করেন, আপনারা কিভাবে সহযোগিতা করবেন এটা আপনাদের ব্যাপার।
আপনারা যদি শিল্পী সমিতির সভাপতি সেক্রেটারি যদি যাইতেন স্কোয়ারে, তাহলে সঙ্গে সঙ্গে স্কোয়ার মালিক ম্যানেজার দেখে সেই আমার সেই বিলটা অর্ধেক করে দিত, তাহলে তো আমার সহযোগিতা হয়ে যেত অনেক বড়। কিন্তু আমার ওস্তাদ ইন্ডাস্ট্রিতে নাই, সেই মরহুম নায়ক জসিম সাহেব, তিনি যদি থাকতো তাতে আমি কোনো কষ্ট পাইনি, কারণ আমি সেই টাকা নিয়ে তো সুস্থই হইতাম। আল্লাহ আমাকে সুস্থ করেছে, আর আমার টাকার দরকার নাই, আমার সাহায্য দরকার নাই। আমার খুব ভালো লেগেছে কাঞ্চন ভাইয়ের কথা শুনে যে আমরা কোনো সাহায্য চাই না, আমরা কাজ চাই। ইন্ডাস্ট্রিতে আমরা কাজ চাই। আমরা যদি কাজ যদি পাই তাহলে আমাদের এই দুঃখ দুর্দশা আমাদের জীবনে থাকবে না। আমরা যারা শিল্পী আছে আমরা কাজ চাই, আমরা সাহায্য চাই না। এটাই আমাদের নতুন আমাদের যে সভাপতি হয়ে আসবেন আমাদের শিল্পী সমিতিতে, তাকে আমি বলবো যে ভাই, আমরা আপনাকে সেই রকম ভাবে আর সম্মান দিতে পারি নাই, অতএব আপনাকে প্রতিযোগিতা হয়ে আপনাকে আসতে হবে বা প্রতিযোগিতা করেই আসতে হবে। আপনি কোনো কিছু নেবেন না, আমরা আপনাকে জোর করে দাঁড়িয়েছিলাম যে আপনি তো বারবার একই কথা বলেছেন যে না ভাই আমি শিল্পী সমিতির কোনো ইলেকশন করব না, কারণ ওই শিল্পী সমিতির ওই ইন্ডাস্ট্রিতে আমার কোনো চাওয়ারও নাই, আমার পাওয়ারও নাই, এখন আমার শেষ সময়। অতএব আমি আল্লাহ বিল্লাহ করি, আর জনগণের জন্য আমি দেশে বিদেশে আমি তাদের জন্য কিছু করতে চাই। আমরা বলেছিলাম যে ভাই আমরা আপনার সেই আপনার যৌবনকালে একসঙ্গে কাজ করেছি, ভাই আমাদের জন্য কিছু করেন, যার কারণে তাকে জোর করে সেখানে আমরা দাঁড়িয়েছি। তবে আপনার কাছেও ভাই আমরা সরি যে আপনাকে আমরা সেইভাবে সম্মান দিয়ে নিয়ে আসতে পারি নাই, এখন আপনাকে প্রতিযোগিতা হয়ে আসতে হবে। আর আপনি যদি আল্লাহ যদি মেহেরবান যদি থাকে, ইনশাল্লাহ আপনার সঙ্গে আমরা আছি এবং আমি গাঙ্গুয়া আছি, আপনাকে ইনশাল্লাহ জয় আল্লাহ করবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের ইলিয়াস কাঞ্চন এবং নিপুণ পরিষদের পক্ষ থেকে যারা কাভারেজ করতে এসেছেন তাদেরকে একটি কথাই বলবো, আমি গাঙ্গুয়ার সুর মিলে বলতে চাই, আমরা দুস্থ শিল্পী হতে চাই না, যে আমাদেরকে সাহায্য দিয়ে দুস্থ যে নামটি লিখে দেওয়া হয় সেটা আমরা করতে চাই না। আমাদের ইলিয়াস কাঞ্চন ভাই একটি সুদূর প্রসারী পরিকল্পনা নিয়েছেন, যদি সরকার আমাদের পক্ষে থাকে, সেটা হলো যে বছরে উনি 60-70টি ছবি করবেন এবং আমার শিল্পীরা কখনো না খেয়ে থাকবে না। শিল্পীদের দুস্থ যেন বলা না হয়, এটা আমি বলবো। আর আমাদের চলচ্চিত্রের সেই সোনালী দিনকে ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা কাঞ্চন ভাইকে কাছে পেয়েছি, সেজন্য আমি আমাদের প্যানেলের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাই, আমাদেরকে দোয়া করবেন যেন চলচ্চিত্রের সোনালী দিনকে আমরা ফিরিয়ে আনতে পারি, চলচ্চিত্রের শিল্পের জন্য কাজ করতে পারি, চলচ্চিত্রের শিল্পে যেন না খেয়ে থাকবে না এবং তারা প্রতিদিন কাজ করে যাবে, এটুকু আমি চাই। আপনারা দোয়া করবেন এবং আমি এটুকু বলে শেষ করব যে আমাদের প্যানেলের জন্য আপনারা দোয়া করবেন, আপনারা যেন ভালোভাবে কাজ করতে পারি এবং সুনামের সাথে কাজ করে যেন মরে যেতে পারি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, অনেকেই আমাদের এখানে উপস্থিত আছেন শিল্পীরা, একজন খুব রিকোয়েস্ট করছেন অল্প কথায় আমি 1 মিনিটের মধ্যে সাইফুল ভাইকে কিছু বলার জন্য। 1 মিনিট, এরপরে আমরা মানে আমাদের আলম ভাই, তারপরে নীতিমালা অনুযায়ী হয় এবং ইলেকশনের আগে সেই 184 জনের মধ্যে থেকে আরো কিছু শিল্পী যারা একটি নির্দিষ্ট প্যানেলের ভোটার হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, তাদেরকে নেওয়ার একটা পরিকল্পনা হয়েছিল এবং সেখানে আমরা বাধা দিয়েছি যে নিলে 184 জন শিল্পীকে নিতে হবে। এখানে স্বজনপ্রীতি করে আমার পছন্দের ভোটারকে আমি নেব বা এই জাতীয় শিল্পী, আসলে দেখেন একটা শিল্পী সমাজ বা শিল্পী সমিতি কি করে, শিল্পীদের জন্য কাজ করে। ওই চেয়ারটা কাউকে কোনো টাকাও দেয় না, বা আমি মনে করি না যে শিল্পী সমিতির চেয়ারে কোনো উপরি ইনকাম আছে, আসলে নেই। তো এটা একটা কষ্ট করে শিল্পীদের জন্য, সেই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট। আর আরেকটা প্রশ্ন যেটা ভাই করেছিল, আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই কাঞ্চন ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে দেখেন আমাদের অনেক শিল্পীদের মনে অনেক কষ্ট আছে, দুঃখ আছে, জেসমিনের মতো অনেক কান্না লুকিয়ে আছে। সো মিডিয়ার সামনে হয়তো কথা বলতে যে আমরা সহজ সরলভাবে সেই কান্না হয়তো বেরিয়ে যায় বা আমাদের কষ্টের কথা বেরিয়ে যায়, কিন্তু আমরা কখনোই আমাদের আরেক ভাই, সেও তো শিল্পী,
তাকে আমরা পাবলিকলি মানে মিডিয়ার সামনে তাকে আমরা ছোট করতে চাই না, এটা আসলে আমাদের ইন্টারনাল ব্যাপার। সো আমাদের এই ভুলগুলোকে আপনারা অনেক রেসপন্সিবল, কারণ আমি মনে করি যে সাংবাদিক ভাইদের একটা আমাদের শিল্পীদের যেমন ভূমিকা আছে, আমাদের চাইতে অনেক বড় ভূমিকা আপনাদের আছে। আপনাদের লেখার মধ্যে দিয়ে একটা শিল্পী অনেক বড় কিছু না, একটা শিল্পী ছোট হয়ে যায়। আপনাদের ছোট্ট একটা লেখনীর মধ্যে দিয়ে হয়তো অনেক কিছু হয়ে যায়। সো আমরা আপনাদের কাছে এই অনুরোধটা করতে চাই, অ্যাটলিস্ট এই মানুষগুলোর পক্ষ থেকে বা কাঞ্চন ভাইয়ের পক্ষ থেকে, যে আপনারা এমন কিছু লিখবেন না যাতে কোনো রকম কোনো শিল্পী, সে আমার ভাই যে কোনো শিল্পী হোক, হয়তো আমাদের ভুল ত্রুটি হয় আমাদেরকে বলেন, আমরা আমাদের নিজেদের মধ্যে এটা সর্ট আউট করে দেবো, বাট আমাদের সবকিছু আসলে পাবলিকের জন্য উন্মুক্ত না। কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়াও আবার আমরা চলতে পারবো না, বিকজ আমি বারবার বলেছি যে আপনারা হচ্ছে পাবলিক এবং শিল্পীর মাঝখানে মেল বন্ধন, মেইন যে সেতু, সেটা হচ্ছে না। বলেছি যে যখন যারা বিস্তে ঢুকতে পারছে না, আমি কিন্তু হাতির ঝিলে দাঁড়িয়ে ওদেরকে সাহায্য না, আমি সাহায্য বলবো না, আমি ওনাদের পাশে দাঁড়িয়েছি। যেখানেই বলেছে আমি ওনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। তো আসলে ওরা কেন এফডিসি ঢুকতে পারছে না এটাও কিন্তু আমি ঠিক বুঝতে পারি না। আর আমরা যদি আসি, এক সিনেরও যে কাজ করেছে সে এফডিসিতে আসবে, এটা ওনাদের অধিকার, এটা ওনাদের অধিকার, এই অধিকার নিয়ে ওনারা এফডিসি আসবে। আমি মেয়ে বলে কি পারবো না, এই কথাটা আবার একটু যদি বলে দিতেন খুব ভালো ছিল কথাটা। আর আরেকটা জিনিস হলো যে মানে আমি যখন নির্বাচন করবো এরকম যখন একটা কথা হচ্ছিল, তখন সবাই বলছিল যে কিভাবে ও কি পারবে, ও কি আসলে সবসময় আমাদের পাশে দাঁড়াবে। কিন্তু আমার কথা হলো আমি কি মেয়ে বলে পারবো না? আমাকে একবার সুযোগ দেন, দেখেন আমি পারি কিনা, আমি আপনাদের পাশে সব কিছুতে দাঁড়াতে পারি কিনা। আমার মনে হয় আমি আপনাদের পাশে দাঁড়াতে পারবো। ধন্যবাদ।